নমস্কার দর্শক। মার্চ মাস শেষ, এপ্রিল মাস শুরু। আমাদের লেবুর গুটিগুলো অনেকটাই গাছে লেগে রয়েছে এবং আমের গুটিগুলো বড় হচ্ছে। এই সময় কিন্তু কঠিন খাবার দিতে হবে যেন এরা সঠিকভাবে বাড়তে পারে, সঠিকভাবে ফলন নিয়ে আসতে পারে। তো চলুন, আজকের ভিডিওতে থাকবে এই এপ্রিল মাস থেকে আম এবং লেবু গাছে কি কি খাবার ব্যবহার করব, কিভাবে তা প্রস্তুত করব, সেখানে কি কি উপাদান রাখতে হবে। তো চলুন, কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমরা একটি মিশ্র সার তৈরি করব, যেখানে থাকবে কিছু জৈব উপাদান, কিছু রাসায়নিক উপাদান, যারা এই সমস্ত গুটিকে, এই সমস্ত ফলকে সঠিক মাত্রায় আবার বাড়িয়েও নেবে। দর্শক, এই সময় যেহেতু আমাদের মিশ্র সারই ব্যবহার করতে হবে, সেখানে কিন্তু গোবর সার রাখতেই হবে। দেখতে পাচ্ছেন আমি কতগুলো গোবর সার নিয়ে নিয়েছি এখানে। আমি এখানে গোবর সার নিয়েছি প্রায় 2.5 থেকে 3 কেজি পরিমাণে। যদি আপনাদের কালেকশনে গোবর সার থাকে পুরানো, সেটি নিয়ে নেবেন, নয়তো ভার্মি কম্পোস্ট নিতে পারবেন। অল্প একটু পাতা পচা সারও চলে। দ্বিতীয় উপাদান আমি নিব বোন ডাস্ট। দর্শক, বোন ডাস্ট হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের ভালো একটি সোর্স। বোন ডাস্ট নিয়ে নেব প্রায় 200 গ্রাম পরিমাণে। 3 নম্বরে হচ্ছে দানা অনুখাদ্য। সি উইড থেকে তৈরি অনুখাদ্য খুবই প্রয়োজনীয় একটি পুষ্টিক উপাদান। তো দর্শক, যদি আপনাদের হাতে এগুলো থাকে অবশ্যই নেবেন, বা আপনারা ইচ্ছে করলে মোবোমিন পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। যদি অর্গানিকটা থাকে নিয়ে নেবেন প্রায় 100 গ্রাম পরিমাণে। এপসম সল্ট যদি হাতের কাছে থাকে নিয়ে নেবেন 50 গ্রাম পরিমাণে। হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন 25 গ্রাম পরিমাণে। বোরন 20% নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম পরিমাণে। সর্ষের খোল আমাদের নিতে হবে 300 থেকে 500 গ্রাম পরিমাণে। এনপিকে হিসেবে আমরা নিতে পারি পটাশিয়াম ফসফরাস 005234 বা 00। এই এনপিকেও নিয়ে নেবেন প্রায় 200 গ্রাম পরিমাণে। এই উপাদানের সঙ্গে আমাদের রাখতে হবে ক্যালসিয়াম নাইট্রেট অন্ততপক্ষে 50 গ্রাম পরিমাণে। যদি না হয় ডিমের খোসা নিয়ে নেবেন আপনারা 1.5 থেকে 200 গ্রাম পরিমাণে। মোটামুটি এই উপাদান, আর কিছু প্রয়োজন নেই। এগুলো ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে। চলুন মিশিয়ে নিই। দর্শক, যেহেতু আমাদের ব্যবহৃত উপাদানের মধ্যে বেশিরভাগই অর্গানিক, তাই কোনো একটা উপাদান যদি একটু কম থাকে অন্য উপাদান দিয়ে সেটি পূরণ করতে পারবেন। হয়তো আপনাদের কাছে এনপিকে একটু কম হয়ে গেল, গোবর সার কম হয়ে গেল, এখানে আপনারা 2-2.5 মুঠি কলার খোসা গুঁড়ো নিতে পারবেন। হয়তো 2 মুঠি পেঁয়াজের খোসা নিয়ে নিলেন, সেটাও হয়। বা সর্ষের খোল একটু বেশি নিয়ে নিলেন, সেসবও হয়। বা হাড় গুঁড়োটা একটু বেশি নিয়ে নিলেন। ইচ্ছে করলে এখানে আপনার লাল পটাশ অল্প একটু মিশাতে পারবেন, সিঙ্গেল সুপার ফসফেটও মিশাতে পারবেন, বা বাংলাদেশের বন্ধুরা টিএসপি মিশিয়ে নিতে পারবেন। রেসিও মোটামুটি এই ধরনের, ঠিক আছে। এবার আমাদের কর্তব্য হচ্ছে সম্পূর্ণ উপাদানকে একত্রে মিশাতে হবে। ভালো করে পাউডার ফর্মে মিশিয়ে আমরা আমাদের প্রতিটি আম এবং লেবু গাছে এখন ব্যবহার করতে পারবো। তো চলুন মিশিয়ে নিই। সব সময় খেয়াল রাখবেন গোবর হতে হবে পুরনো, নতুনগুলো কোনোভাবেই নেবেন না। কারণ এই সমস্ত উপাদানের মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকে, যেটা এখনকার জন্য, বিশেষ করে এখন যে ফলগুলো রয়েছে গাছে, তাদের জন্য মারাত্মক হতে পারে। আর পুরনো গোবর নিয়ে নিলে কোনো সমস্যাই হবে না। যাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকে 1 মুঠি নিয়ে নেবেন, বা 2 মুঠি সঙ্গে নিয়ে নেবেন। হিউমিক অ্যাসিড নিতে ভুলবেন না। আম গাছের যে পাতা পুড়ে যাওয়া, ফল ঝরে যাওয়া, শিকড়ে সংক্রমণ আসা, শিকড় পচে যাওয়া, এইসব কিন্তু নির্দ্বিধায় দমন করতে পারবে এই হিউমিক অ্যাসিড। নিতে হবে যেমন হাড় গুঁড়ো, ক্যালসিয়াম ফসফরাসের একটি দীর্ঘস্থায়ী সোর্স। ধীরে ধীরে গাছকে খাদ্যের যোগান দিয়ে যাবে এটা। আর সর্ষের খোল যদি সম্ভব হয়
আগে থেকে গুঁড়ো করে নেবেন, পাউডার ফরমের। ডিমের খোসা যে ব্যবহার করবেন সেসবও গুঁড়ো করে নেবেন। এতে ডিকম্পোস্ট হবে খুব দ্রুত, গাছ গ্রহণ করবেও দ্রুত। তো আসুন আমি আগে রেডি করি সারটি, তারপর আসি তার ব্যবহার পদ্ধতি নিয়ে। দর্শক, আমাদের খাবার একদম তৈরি। আমাদের সুবিধার জন্য এই খাবারগুলো আমরা তৈরি করে রোদ্রে ভালো করে শুকিয়ে রেখে দিতে পারবো। এই খাবার সারা বছর ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। তবে খাদ্য উপাদান যদি একটু ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, আপনারা জৈব যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো অল্প একটু ব্যবহার করতে পারেন এর সঙ্গে। এতে কী হবে, এই যে খাবারে যে একটু ছত্রাক টছাক থাকার সম্ভাবনা রয়েছে গোবর সারে বা শস্যের খোলে যদি থাকে, সেসবও নষ্ট হয়ে যাবে। আমাদের খাদ্য থেকে আর গাছে কোনো সংক্রমণ আসবে না। তো চলুন এবার ব্যবহার পদ্ধতি দেখে নিই। একটি 20 ইঞ্চি টবে যদি আমরা এই খাবারটি ব্যবহার করি, যেমন এই গাছটি আমার দেখুন, একটি 4 ফিটের গাছ, মালটা গাছ, বেশ কিছু ফল রয়েছে। তো এর টবে যদি আমি খাবারটি ব্যবহার করি, আমি আমার হাতের মুঠির 2 থেকে আড়াই মুঠি ব্যবহার করতে পারবো। ব্যবহার করার পদ্ধতিও খুব সোজা। একটু ঘাস টাস পরিষ্কার করবেন, পরিষ্কার করে পাতা টাতা পরিষ্কার করে খোঁচাতে হবে না, সামান্য একটু ঠিকঠাক করে খাবারটি ব্যবহার করে দিন, এবং যদি সম্ভব হয় মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন। খালি চারধারে এইভাবে ছড়িয়ে দিন। এবার যদি একটু হালকা মাটি চাপা দিয়ে দিই খুব ভালো হয়। মাটি চাপা না দিলেও হবে, জল দিলেও মোটামুটি উপাদানগুলো যেহেতু পুরনো, কিছুটা ডিকম্পোস্ট হওয়া, তাই কোনো সমস্যাই হবে না। খাবার মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে গাছের উপযোগী হতে শুরু করবে। কিছু কিছু টব রয়েছে ছোট, যেমন আমার এই মালটা গাছের টবটি দেখুন, কত সুন্দর ফলগুলো না। তার টবটি হচ্ছে মাত্র 15 ইঞ্চি টব। এই টবেও আমি কিন্তু এই একই পদ্ধতিতে খাবার দেব, খাবারের পরিমাণ একটু কমে আসবে। সেখানে যদি আমি 2 মুঠি ব্যবহার করে থাকি, এখানে ব্যবহার করব 1.5 মুঠি। এই যে ছড়িয়ে দিলাম। আমাদের উপাদানগুলো প্রায় বেশিরভাগই জৈব, তো যদি শিকড়ের টাচও আসে, শিকড়ে কোনো সমস্যা আসবে না। আর যারা অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করবেন তারা এইভাবে দিতে পারবেন না, সাইড দিয়ে একটু মাটি খুঁড়ে দিয়ে মাটি চাপা দিতে হবে। তো আমি সেসবে যাচ্ছি না, আমি জৈব খাবার ব্যবহার করেছি, তাই সোজাসুজি ব্যবহার করতে পারবো। এখানে আছে আমার এই আম গাছটি, দেখুন কতগুলো ফল দাঁড়িয়ে আছে এখনো। প্রত্যেক বছর এই আম গাছটি ভালো ফলন দেয়, তাই এই গাছের টবেও আমি খাবারটি ব্যবহার করব। টবটি হয়েছে 20 ইঞ্চি, তাই আমাকে খাবার ব্যবহার করতে হবে 2 থেকে 2.5 মুঠি। আগাছা পরিষ্কার করে খাবার দেবেন, সব সময় আমি বলি, কারণ আগাছা যদি পরিষ্কার না করেন, এই খাবার দেওয়ার পরে এই আগাছাগুলো এক্সট্রা একটা পুষ্টি পেয়ে যাবে, তারপর পরিষ্কার করা বড় মুশকিল হয়ে যাবে। তাই পরিষ্কার করে পরে খাবারটি দেবেন। তো দর্শক, বোঝা গেল যে বড় টবে বেশি, ছোট টবে কম। যাদের টব 10 ইঞ্চি রয়েছে সেখানে 1-1.5 মুঠি করে ব্যবহার করতে পারবেন। আমি আগেও বলেছি, আবার বলি, যেহেতু উপাদানগুলোর মধ্যে 90%ই জৈব, তাই একটু বেশি হয়ে গেলে কোনো সমস্যা আসবে না। এই খাবার আমরা প্রতি 20 দিনে, 25 দিনে বা 1 মাসে দিয়ে যেতে পারবো। যারা এখনো কোনো ধরনের খাবার ব্যবহার করেননি তারা কিন্তু এই খাবারটি ব্যবহার করে দেবেন। দর্শক, মনে রাখবেন, খাবার আজকে ব্যবহার করলাম, গাছ তা আজকে থেকে গ্রহণ করবে তা কিন্তু নয়। যেহেতু খাবারগুলো কঠিন, গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লাগে, 5 দিন 7 দিন তো কোনো ব্যাপারই না।
তাই একটু আগে আগে ব্যবহার করে দিলে গাছের পুষ্টিতে বাধা সৃষ্টি হয় না, ফলনে কোনো সমস্যার সৃষ্টি হয় না, ফল গাছ থেকে ঝরে যাবে না। তো আসুন আমার প্রতিটা গাছে খাবারগুলো ব্যবহার করে দেই। অনেকে এখন কঠিন খাবার ব্যবহার করার জন্য হয়তো মাটি খুঁড়বেন, তা কিন্তু করবেন না। কারণ গাছে ফল রয়েছে। আমার এই গাছটি হচ্ছে অল টাইম গাছ। এই দেখুন ফল পাকতে শুরু করেছে, কাঁচা ফল। ওইদিকে তাকান, ওই যে ফল, এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফল রয়েছে, ছোট ছোট ফল। এই দেখুন এই ফলগুলো। এখন যদি আমি এর শিকড়গুলো কেটে খাবার ব্যবহার করি, তবে কিন্তু ফলগুলো ঝরে যাবে। পরিণত ফল যদি নাও ঝরে, ছোট ফলগুলো ঝরে যাবে। এখন যে ফুলগুলো আসতেছে সেসবও ঝরে যাবে। তাই কোনোভাবে এখন মাটি খুঁড়ে খাবার দেওয়া যাবে না। আগাছা পরিষ্কার করে খাবার দিন, হালকা একটু মাটি চাপা দিন, জল দিন। এতেই কিন্তু গাছ সঠিক পরিমাণে খাদ্য ধরে ফেলবে। যেসব গাছ ছোট, তাদের বার বৃদ্ধির জন্য কিন্তু এই খাবার ব্যবহার করা যায়। এই যে আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো টবে আমি খাবারটি ব্যবহার করব। এই দেখুন কত সুন্দর ফুলগুলো এসেছে না। এই সমস্ত পেয়ারা গাছও আমি খাদ্যটি ব্যবহার করতে পারবো। এটি হচ্ছে আমার সবেদা গাছ। আমার গাছ ভর্তি সবেদার রহস্য কিন্তু এই ধরনের মিশ্র খাবার। এই দেখুন ফল, ফলে ফল। এমন একটি শাখাবাদ নেই যেখানে ফল নেই। গোটা গাছ ভর্তি ফল, ছোট ফল, বড় ফল, এবং কি ফুল। এই দেখুন ফুল। তো এবার আসা যাক গুরুত্বপূর্ণ একটি কথায়, সেটি হচ্ছে এই যে খাবারটি আমরা ব্যবহার করলাম, এখন যদি তরল খাবার সেখানে ব্যবহার করি, কোনো সমস্যা আসবে কিনা? কারণ অনেকেই আমরা তরল খাবার গাছকে দিই। রাসায়নিক উপায়ে দিতে পারি, 05234, মোমোইন পাউডার, এসবগুলো বোরন অল্প একটু মিশিয়ে। আবার অনেকে আবার জৈব খাবার দিই, যেমন কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল, সবজির খোসা পচিয়ে দিতে পারবো কিনা। দর্শক, কঠিন খাবার যেহেতু মাসে একবার দিব বা 20-25 দিনের ব্যবধানে ব্যবহার করব, এর মাঝখানে কিন্তু গাছের সার্বিক পুষ্টির জন্য তরল খাবার প্রয়োজন হলে দিতে হতে পারে, আমরা দিতে পারবো। তাই তরল খাবারের সঙ্গে এর কোনো বিভেদ নেই। যদি আমাদের কাছে গুটিগুলি যথেষ্ট পরিমাণে দাঁড়িয়ে যায়, যথেষ্ট পরিমাণে বার বৃদ্ধি হতে শুরু করে, 20-25 দিনের ব্যবধানে এই খাবার দিয়ে দিলেই হয়ে যাবে, এক্সট্রা তরল খাবার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে গাছের পাতা হলুদ হয়ে আসতেছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি, সেক্ষেত্রে আপনারা গাছে খাবার স্প্রেও করতে পারবেন, কোনো বিভেদ নেই, কিন্তু এই খাবার চলবে। ভিডিওর শেষে বলবো, যে গাছে এখন ফুল আসবে বা নতুন করে ফুল আসছে, যেমন আমার পেয়ারা গাছটি দেখালাম, পেয়ারা গাছ, জামরুল গাছ, এই সমস্ত গাছে যদি আপনারা এই খাবার এখন ব্যবহার করেন, কম পরিমাণে করবেন। তার কারণ এই খাবারে আমি যথেষ্ট পরিমাণে গোবর সার রেখেছি, তাই আপনারা কম ব্যবহার করবেন। বা এই খাবারের মধ্যে গোবর সার আমি 3 কেজি যদি ব্যবহার করে থাকি, আপনারা 1 কেজি ব্যবহার করবেন। তবে এই খাবার আপনারা সেই সমস্ত গাছও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আর এই খাবার একটা ভালো দিক হচ্ছে কি, এই খাবারে আপনার শিকড় সংক্রমণ আসবে না। এই যে আম গাছের পাতাগুলো যে পুড়ে যাওয়া, জামরুল গাছের পাতা পুড়ে যাওয়া, পেয়ারা গাছের পাতা পুড়ে যাওয়া, শিকড় সমস্যা সৃষ্টি করে ফলকে ঝরিয়ে দেওয়া, ফলকে পচিয়ে তোলা, এই সমস্যাগুলো কিন্তু আসবে না। এই খাবারে আমাদের গাছে ভালো পরিমাণে ফলনের গ্যারান্টি নিয়ে আসবে। তো দর্শক, এইভাবে আপনার খাবার ব্যবহার করুন, একবারে তৈরি করে রাখুন, সেটা বারবার ব্যবহার করে যান। আপনাদের প্রতিটা গাছে ভালো পরিমাণ ফলন হবে, যেমন আমার প্রতিটা গাছে এখন ভালো পরিমাণ ফলন আছে। বাগানে এলে আমার মনে হয় যে পরিশ্রম সার্থক হয়েছে। প্রতিটা গাছ ফলে ফুলে পরিপূর্ণ। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।